আমি তোমাদের পরবর্তী ভিডিও সংকেতের ওপর করছি। সংকেত ফর্মুলা। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে মৌলিক পদার্থের পরমাণুকে যে চিহ্ন দিয়ে মানে যা দিয়ে প্রকাশ করা হয় সংক্ষেপে সেটাকে আমরা চিহ্ন বলি, বা চিহ্ন দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়। এখন চিহ্নর সমন্বয়ে গড়ে ওঠে সংকেত। মানে আমি বলতে চাইছি, যেমন ধরো তো ছোটো ছোটো জিনিস দিয়ে, যেমন ইট দিয়ে একটা বাড়ি তৈরি হলো, সেই রকম এক বা একাধিক পরমাণু দিয়ে তৈরি হয় সংকেত। সংকেত কাদেরকে রিপ্রেজেন্ট করে, কাদেরকে বোঝায়? সংকেত বোঝায় অণুকে, অণুকে বোঝায়, অণুকে বোঝায়। অণু করকম হতে পারে? অণু দুরকম হতে পারে। একটা মৌলিক পদার্থের অণু, মৌলিক অণু, আর একটা হচ্ছে যৌগিক অণু বা যৌগিক পদার্থের অণু। উভয় অণুকেই সংক্ষেপে যার দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা তার ফর্মুলা বা সংকেত বলি। তার মানে বুঝতেই পারছ যে এই যে সংকেতটা তৈরি হয়েছে সেটা পরমাণুর যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে তার দ্বারা। অর্থাৎ আমরা শুধুমাত্র চিহ্নগুলোকেই যদি মুখস্থ করে রাখি, আমরা যদি প্র্যাকটিস করে রাখি, মনে যদি রাখি, তাহলে আর একটুখানি আমাদের জ্ঞান বাড়ালেই আমরা সংকেতগুলো মনে রাখতে পারব। তো আমরা আসি এবার সংকেত। এবার এই যে মৌলিক অণু আর যৌগিক অণু, যৌগিক পদার্থ মৌলিক পদার্থ সম্বন্ধে ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি। তা মৌলিক অণুর মধ্যে ধরো আমি উদাহরণ দিচ্ছি, হলো হাইড্রোজেন অণু। হাইড্রোজেন একটা গ্যাস, তার আমরা জেনেছি এইচ হচ্ছে তার চিহ্ন, হাইড্রোজেন পরমাণুর চিহ্ন এইচ। তা এখন হাইড্রোজেনের দুটো পরমাণু নিয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। সেটা বোঝাবো কি করে? না, সেইটা করতে হয় ডান দিকে নিচে এই দুইটা লিখতে হয়। এইটা হলো হাইড্রোজেনের স্বাধীন সত্তা। এই অবস্থাটা H2 আকারে হাইড্রোজেন পরিবেশে স্বাধীনভাবে থাকতে পারে। এই অবস্থায় যখন আছে সে কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, তাই তার স্বাধীনতা বলছি। তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের অণু। তার মানে এখানে একটা হাইড্রোজেনের অণুতে কটা পরমাণু আছে? না, দুটো পরমাণু আছে। অক্সিজেনের অণু, এখানেও তাই, এটা দুটো পরমাণু, তাই O2 লিখলাম। নাইট্রোজেনের অণু, সেটা হচ্ছে N2। ক্লোরিন, ক্লোরিন একটা গ্যাস, Cl2। সবই দুটো করে পরমাণু নিয়ে তৈরি হয়েছে। বেশিরভাগেরই উদাহরণ দুটো করে পরমাণু নিয়ে। কিছু তিনটে আছে, সেটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের অক্সিজেন তিনটে। লাল ফসফরাস, P4। লাল ফসফরাস আর সাদা ফসফরাস দু ধরনের ফসফরাস আছে। তো লাল ফসফরাসটা তুলনামূলক কম সক্রিয়, আর সাদা ফসফরাস তুলনামূলক বেশি সক্রিয়। তাই লাল ফসফরাস এরকম P4 আকারে থাকে। আচ্ছা, আর সালফারের একটা রূপভেদ পাওয়া যায়, যেটাতে সালফার 8টা থাকে, রম্বিক সালফার বলে ওটাকে, রম্বিক সালফার। এটা তোমাদের এত না জানলেও চলবে, তবু আমি লিখলাম S8। এখানে 8টা পরমাণু দিয়ে
একটা অণু তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা অণু তৈরি হওয়ার জন্য কতগুলো করে পরমাণু লাগছে সেই সংখ্যাটা বোঝানো হয়েছে। তা এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো এদেরকে বলছি মানে এই হাইড্রোজেন গ্যাসের দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে, তাহলে এই সংখ্যাটাকে বলছি আমরা পারমাণবিকতা। পারমাণবিকতা। আমরা যৌগিক পদার্থটাকে একটু সরিয়ে লিখি, ব্যাখ্যা করব এইখানে থাক। আচ্ছা, এটার পারমাণবিকতাগুলো যদি দেখি, হাইড্রোজেনের 2 পারমাণবিকতা, দুটো নিয়ে তৈরি হয়েছে। অক্সিজেনের 2, নাইট্রোজেনের 2, ক্লোরিনের 2, অক্সিজেনের ওজনের 3, ফসফরাসের 4, এটা 8। তা এখন আর একটা কথা, সত্যি করে কি একটা পরমাণু দিয়ে কি অণু তৈরি হয়? অর্থাৎ পারমাণবিকতা 1 কি আছে? আছে। সেটা হচ্ছে কিছু গ্যাসকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, আদতে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় নয়। এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে সেগুলো নিষ্ক্রিয় নয়, সেটা বিক্রিয়া করতে পারে। তো সেই নিষ্ক্রিয় গ্যাসকে আমরা এখন নাম দিয়েছি নোবেল গ্যাস। সেই নোবেল গ্যাসের অণু তার 1 পরমাণুক, সেটা হচ্ছে যেমন হিলিয়াম। হিলিয়াম এইটা হচ্ছে He শুধুমাত্র, তার পারমাণবিকতা 1। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, আমাদের বাতাসে আর্গন গ্যাসটা বেশি আছে, অনেকটাই বেশি আছে। আর্গনটা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি আছে। এই আর্গন হচ্ছে আর্গন, তো এরও পারমাণবিকতা 1। ঠিক আছে, তাহলে এই পারমাণবিকতা তার মানে কি বুঝলাম না, একটা অণুতে মৌলিক পদার্থের ন্যূনতম যতগুলো পরমাণু থাকে সেইটাকে বলছি তার পারমাণবিকতা। সেই সংখ্যাটাকে পারমাণবিকতা বলে। এর কিন্তু কোনো একক নেই, পারমাণবিকতা শুধুমাত্র একটা সংখ্যা। আচ্ছা, এবার আমরা দেখি যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের মধ্যে আমরা পাই কার্বন ডাই অক্সাইড, একটা পাই। যে কার্বন ডাই অক্সাইড কথাটা লেখার আগে আমরা যৌগিক পদার্থ কেন বলছি সেটা আগে ভাবি। ওটাকে দেখো, কার্বন ডাই অক্সাইড কথাটার মধ্যেই লুকিয়ে আছে কার্বন আছে আর অক্সিজেন আছে, তাই ওটাকে আমরা বলছি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তোমাদের বইতে দেখছি সাদা ফসফরাস দিয়েছে, তবে সাদা ফসফরাস লাল ফসফরাস দুজনেরই তোমাদের কিন্তু পারমাণবিকতা 4। সাদা ফসফরাসটা বেশি সক্রিয় লাল ফসফরাসের তুলনায়, তবুও এটা ঠিক আছে। আমি একবার দেখে তোমাদের বলতে পারি। তা ওটা লাল ফসফরাস তো 4 হবেই, এবং সাদা ফসফরাসও তোমাদের 4 দেওয়া আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওটা একটু যাচাই করে পরে দেখতে হবে। নেক্সট, এবার দেখো যৌগিক পদার্থের মধ্যে আমাদের প্রথমেই মনে আসে কার্বন ডাই অক্সাইডের কথা। আমি একটুখানি এদিকটা সরিয়ে লিখে ফেলি, আমাদের তখন বুঝতে পারিনি কতটা জায়গা লাগবে। এটা মৌলিক পদার্থের ব্যাপারটা চলে গেল। এটা হচ্ছে যৌগিক পদার্থ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর সংকেত হচ্ছে CO2। ডাই অর্থাৎ এই যে ডাই কথাটা ব্যবহার করা হয়েছে, ডাই মানে 2। ডাই মানে 2, এই যে 2টাকে বোঝাচ্ছে। আবার দেখো মনো কথা মানে হচ্ছে 1। কার্বন মনোক্সাইড CO, তাহলে এখানে মনো
মনো আর অক্সাইড, মন, এই যে মন, এইটাকে বোঝাচ্ছে এক। এখানে একটা লেখার দরকার পড়ে না। হ্যাঁ, এখানে একটা কথা বলি, এই যে সংকেতগুলো যে তৈরি হয়েছে, যদি একের বেশি সংখ্যা থাকে কোনো পরমাণুর, তবেই সেই সংখ্যাটা বোঝানো হয়। এক সংখ্যা থাকলে শুধুমাত্র সেই পরমাণুর চিহ্ন লিখলেই বোঝানো হয়ে যায় যে একটা ওখানে পরমাণু আছে। তাই CO2 মানে হচ্ছে কার্বনের একটা পরমাণু আছে, অক্সিজেনের দুটো পরমাণু আছে। কার্বন মনোক্সাইডে কার্বনের একটা পরমাণু আছে, অক্সিজেনের একটা পরমাণু আছে। জল, H2, এখানে হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে একটা, সেটা লেখার দরকার পড়ছে না, তাহলে হচ্ছে H2 লিখলাম। এই রকম তোমাদের বইয়ে কতকগুলো জিনিস দিয়েছে। আচ্ছা, এবার তোমাদের বইয়ে, আচ্ছা আমরা যে এইখানে একটা কথা বলি, কার্বন আর অক্সিজেনের মধ্যে আমরা কেন কার্বনটাকে আগে লিখলাম, অক্সিজেনটাকে পরে লিখলাম? উল্টো দিকে দেখো, জলের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনটাকে আগে লিখেছি, অক্সিজেনটাকে পরে লিখেছি। একটা নিয়ম আছে লেখার, সংকেত লেখার, কে আগে বসবে কে পরে বসবে। সেটা হচ্ছে সাধারণ অবস্থায় যদি সবগুলোই অধাতু হয়, যে পরমাণুগুলো নিয়ে একটা যৌগ তৈরি হচ্ছে তার মধ্যে যদি সবগুলোই অধাতু হয়, তাহলে অধাতু হওয়ার পর তাহলে দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে হাইড্রোজেন উপস্থিত কি হাইড্রোজেন উপস্থিত নয়। যদি হাইড্রোজেন উপস্থিত থাকে, সেই অধাতুগুলোর মধ্যে একটা যদি হয় হাইড্রোজেন, তাহলে সংকেতে হাইড্রোজেনটা আগে বসবে, যেমন এখানে বসেছে। আর যদি তা না হয়, যদি হাইড্রোজেন উপস্থিত না থাকে, তাহলে যে দুটো পদার্থ, হলো কার্বন আর অক্সিজেন, যে দুটো পদার্থ দিয়ে তৈরি হয়েছে তাদের মধ্যে সাধারণ অবস্থায় যেটা কঠিন পদার্থ সেইটা সংকেতে আগে বসবে। যেটা কঠিন পদার্থ, যেমন সিটা কঠিন পদার্থ অক্সিজেনের তুলনায়, তাই সিটা আগে বসেছে, অক্সিজেনটা পরে বসছে। এই রকম নিয়ম হয়। আর একটা কথা তোমাকে কী বললাম, যে যদি ধাতু না থাকে, মানে সবগুলো যদি অধাতু হয়, আর ধাতু যদি উপস্থিত থাকে, সে যেই থাক ধাতুই আগে বসবে, ধাতু আগে বসবে। ধাতুরগুলোকে চিনবে কী করে? সাধারণত আমরা উচ্চারণে আম কথাটা ব্যবহার করি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম ইউরেনিয়াম, এইগুলো হচ্ছে ধাতু। সাধারণভাবে বলা যেতে পারে বেরিয়াম, স্ট্রনসিয়াম। তবে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম নিয়নটা আম থাকলে ওটা কিন্তু ধাতু নয়। এটা খালি মাথায় রেখে মোটামুটি তোমরা আম কথাটা যেখানে যেখানে থাকবে সেটাকেই ধাতু বলে বিবেচনা করবে। তারা যদি উপস্থিত না থাকে তাহলে এই রুলসটা হবে। তারপরে তারা উপস্থিত না থেকে যদি হাইড্রোজেন উপস্থিত থাকে, তাহলে হাইড্রোজেন আগে বসবে। আর হাইড্রোজেনও নেই, ধাতুও নেই, তাহলে দেখতে হবে কোনটা কঠিন পদার্থ সাধারণ অবস্থায়। সেটা খানিকটা তোমাদের জ্ঞান দরকার, প্র্যাকটিস করতে করতে পেয়ে যাবে তোমরা। তা কার্বনটা কঠিন পদার্থ, কার্বন আর অক্সিজেনের মধ্যে, তাই কার্বনটা আগে বসেছে সংকেতে। এরকম হলো। একটা তোমাদের দেওয়া আছে মিথেন। মিথেন দেওয়া আছে, মিথেন একটা গ্যাস কোথা থেকে তৈরি হয় জানো? যদি কোথাও জমিতে জল জমে থাকে, মানে ঘাস হয়ে গেছে, ধরো এই বর্ষাকালে কোনো একটা নিচু জমি, ঘাস ছিল, বর্ষাকালে জল জমে সেটার ঘাসগুলো জলের তলায় চলে গেছে, তাহলে একটা গ্যাস তৈরি হয়। সেখানে অক্সিজেনের অবর্তমানে ওই গ্যাসগুলো পচে ওই জলজ পদার্থগুলো পচে একটা গ্যাস তৈরি করে, সেইটাকে আমরা মিথেন গ্যাস বলি। সেটা কিন্তু জ্বলে যায়, একটু তাপমাত্রা এদিক ওদিক হলেই জ্বলে যায়, আগুন জ্বলে যায়। বাতাসের জল থেকে বাইরে যখন চলে আসবে আগুন জ্বলে যেতে পারে। আচ্ছা, সেই মিথেন গ্যাসে কার্বন আছে, হাইড্রোজেন আছে। এটা একটা ব্যতিক্রম বলতে পারো।
এইগুলো জৈব যৌগগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রমগুলো লক্ষ্য করা যায়। কার্বন হাইড্রোজেনটা পরে বসছে। এটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। সব একদম সবাইকে যে একটা নিয়মে বাঁধা গেছে তা নয়। এটা কার্বন হাইড্রোজেন, এটা কার্বনটা এখানে ফ্যাক্টরটা মূল বলে, এর প্রধান চরিত্র বলে কার্বনটা আগে বসেছে এখানে। তো এখানে 4টে হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, 4টে হাইড্রোজেন, একটা কার্বন। অ্যামোনিয়া এইখানে একটা ব্যতিক্রম। এটা অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যামোনিয়ামও এইটার ব্যতিক্রম হচ্ছে NH3। এখন এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। দেখো হাইড্রোজেনটা এখানে আছে উপস্থিত, কিন্তু সেটা হাইড্রোজেনটা পরে বসেছে, নাইট্রোজেনটা আগে বসেছে। এটা একটা ব্যতিক্রম। এরকম বেশ কিছু ব্যতিক্রম আছে। তো মোটামুটি হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয়তো নেই, কিন্তু মোটামুটি সেই নিয়ম মেনে চলে যেটা আমি বললাম। তারপরে ধরো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড মানে এই গ্যাসটা বিষাক্ত গ্যাস। এটা পায়খানার চেম্বারে তৈরি হয়। আমাদের খাবারের মধ্যে কিছু সালফার আছে, সালফারের যৌগ থাকে খাদ্যের মধ্যে, সেগুলো অপাচ্য অংশের সঙ্গে বেরিয়ে গিয়ে সেটা পায়খানার ওই চেম্বারে জমা হয়। সেখানে বাতাসের অবর্তমানে সেই সালফারটা ক্রমশ এই গ্যাসটা তৈরি করে। পচা ডিম, যেমন ডিম যদি পচে যায়, তার যদি কোনো দিন গন্ধ তোমরা পাও, ডিম পচে যাওয়ার গন্ধ, যেমন যে ডিমটা খারাপ হয়ে গেছে সেটা ভাঙলেই একটা গন্ধ বেরোয়, সেইটা সাধারণ ডিমের থেকে গন্ধটা আলাদা। সেই যে গন্ধটা একটা খুব দুর্গন্ধ, সেই জন্য পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, ওটার নামই হয়ে গেছে এই H2S গ্যাসটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। আর অ্যামোনিয়া গ্যাসটার কথা বলা হলো না, সেটা হচ্ছে ঝাঁঝালো গ্যাস। আমাদের প্রস্রাবের সঙ্গে ইউরিয়া বেরোয়, তাই এবার যখন প্রস্রাব করে ধরো আমরা জল দিলাম না, এবার সেই ইউরিয়াটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে ভেঙে যায়, ভেঙে গিয়ে এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই অ্যামোনিয়া গ্যাসটার খুব ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধটাই আমরা বাথরুমে জল না দিলে সেই গন্ধটাই পাই, ঝাঁঝালো গন্ধটাই পাই। ওটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ, ঠিক আছে। দা হাইড্রোজেন সালফাইড, এটা হলো H2S, দুটো হাইড্রোজেন একটা সালফার। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড SO2, 7 নম্বর তোমাদের বই থেকে করা আছে। সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে SO2। এখানে এখানেও নিয়মটা অনুসৃত হয়েছে যে হাইড্রোজেনটা আগে আছে। সালফার কিন্তু কঠিন পদার্থ সাধারণ অবস্থায়, দেখো H2S, এইচটা কিন্তু আগে বসেছে। আচ্ছা, সালফার এটাও কঠিন পদার্থ অক্সিজেন সালফারের মধ্যে, তাই সালফারটা আগে বসেছে। এটাও একটা কথা এসছে, দেখো সালফার ডাইঅক্সাইড, ডাই কথাটা এসছে। সালফার ট্রাইঅক্সাইড বলেও একটা আছে, সেটা আমি পরে আসছি। এবার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এটা হচ্ছে HCl। এই যে HCl হাইড্রোজেন ক্লোরাইড যখন বলছি, তখন কিন্তু সেটা গ্যাসীয় আকারে আছে, গ্যাস। এখানেও দেখো হাইড্রোজেনটা আগে বসছে, কিন্তু এই হাইড্রোজেন ক্লোরাইড যখন বলছি নামটা, তখন তার মানে হাইড্রোজেনটা আগে বসে। হাইড্রোজেন ক্লোরাইডটা গ্যাস আকারে আছে, কিন্তু যখন এটাকে জলে আমরা গুলে দেবো, তখন সেটার নাম হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেটা একটা অ্যাসিড তৈরি করবে, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা তৈরি করে, তাই এটা বা মিউরিয়াটিক অ্যাসিড তাকে বলে। অনেক সময় অনেকে বাড়িতে বাথরুম পরিষ্কার করার জন্য এই মিউরিয়াটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বাজার থেকে কিনে এনে পরিষ্কার করা হয়। এবার একটা জিনিস, যে এই যে যৌগের কিছু নাম দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, এই যে ডাই, ট্রাই, এইগুলোর নামগুলো আমরা দেখি। তাহলে যৌগিক পদার্থ এগুলো সবগুলোই দেখো একাধিক পরমাণু আছে। এখানে হাইড্রোজেনের একটা পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু, সালফারের একটা পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু, হাইড্রোজেনের দুটো পরমাণু, সালফারের একটা পরমাণু, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের 3টে পরমাণু, মিথেনে কার্বনের একটা পরমাণু, হাইড্রোজেনের 4টে পরমাণু, জলেতে হাইড্রোজেনের দুটো পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, কার্বন মনোক্সাইডে কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু।
এবার আরও কিছু আমরা নামগুলোকে জানার জন্যে এই যে কটা অক্সিজেন আছে, কটা ক্লোরিন আছে, এইগুলোকে জানার জন্য আমরা অনেক সময় ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা এইসব কথাগুলো আমরা ব্যবহার করে থাকি যৌগিক পদার্থের জন্য। যেমন দেখো এই যে কার্বন ডাই অক্সাইড, এটা কি লিখছে CO2। এই ও কথাটা এসছে, জানলা দিয়ে চলে আসবে, ওই যে আলোর জন্য আমাকে আড়াল করতে হয়েছে দিনের বেলা, বেশিরভাগ রাত্রিবেলায় ভিডিওগুলো করি, তো সময় হয়নি করার, তাই দিনের বেলা করছি। তো এটা কার্বন ডাই অক্সাইড, এখানে দুটো ডাই কথাটা ব্যবহার করা হয়েছে, দুটো অক্সিজেনের দুটো পরমাণু আছে বলে। নেক্সট আমরা দেখব ফসফরাস ট্রাইক্লোরাইড দেওয়া আছে। ফসফরাস ট্রাই, ট্রাই মানে তিন, টাই নয় কিন্তু, ট্রাই ক্লোরাইড। এটা হচ্ছে ফসফরাস হচ্ছে পি দিয়ে বোঝানো হয়, আমরা জানি, ক্লোরাইড Cl দিয়ে বোঝানো হয়, তিনটে ট্রাই বলেছে মানে Cl, এই তিনটাকে বোঝাচ্ছে। তাহলে এইখানে আমি করব কি, এটা ট্রাই, এটা পি, ঠিক আছে। তিন, এবার আছে সংকেত দিয়েছে CCl4, এটা দেওয়া আছে তোমাদের CCl4, এটাকে বলে কার্বন টেট্রা, টয়কা টয়রা ফলাকা, টেট্রা ক্লোরাইড। এটা টটা এরকম করে লেখার অভ্যাস হয়ে গেছে, টেট্রা ক্লোরাইড। টেট্রা মানে হচ্ছে চারটে, চারটে কার্বন টেট্রা ক্লোরাইড, ঠিক আছে। ফসফরাস পেন্ট্রা ক্লোরাইড, এটা দিয়েছে PCl5। ফসফরাস পেন্টা ক্লোরাইড, পেন্টা হচ্ছে তোমাদের 5টা পৃষ্ঠা, ঠিক আছে। নেক্সট ফসফরাস ট্রাইফ্লোরাইড, ট্রাইফ্লুরাইড, ফসফরাস ট্রাইফ্লুরাইড, 6টা ফসফরাস ট্রাইফ্লুরাইড। সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড SO3, ঠিক আছে। এইটা হলো। এবার তোমাদের বইয়ের বাইরে আমি আরও দুটো উদাহরণ দিচ্ছি, দেখো। একটা হচ্ছে সালফার হেক্সা ফ্লুরাইড, SF6। এই যে হেক্সাটা মানে হচ্ছে 6কে বোঝায়, 6কে বোঝায় হেক্সা। যেমন 5কে পেন্টা বলছে, 6 হচ্ছে হেক্সা। লালের কালিগুলো ফুরিয়ে গেছে। নেক্সট আর একটা উদাহরণ দেবো, আয়োডিন হেপ্টা, হয়কা পয়টয়াকা, হেপ্টা ফ্লুরাইড। IF7, তাহলে এখানটায় দেখো হেপ্টা
এটা 7। এই রকম আমরা যৌগ পাই। এই গেল তোমাদের আজকের বিষয়। যোজ্যতা নিয়ে একটু বড় ভিডিও হবে, যোজ্যতার ভিডিওটা এর পরের দিনে আমি তোমাদের করাবো। এইগুলো আজকে তৈরি করবে।